দেখুন, এমন কিছু খবর আসছে, সেটা হচ্ছে যে প্রাক্তন রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পগুলো ছিল সেগুলোর নাম বদলের চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। কন্যাশ্রীকে কন্যারত্ন, এবার শোনা যাচ্ছে সবুজ সাথী, তার নাকি নাম বদলের চেষ্টা হচ্ছে, সারথী হতে পারে। এই ধরনের একের পর এক কর্মসূচি, সেগুলির নাম বদলের চেষ্টা হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য যে ভাতা, আজকে কিন্তু প্রমাণিত যে সেগুলিকে মান্যতা দিতে বাধ্য হচ্ছে আজকের সরকার, অন্য রাজ্যের সরকার, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও কন্যাশ্রী বা এই ধরনের একের পর এক স্কিম কিন্তু প্রশংসা পেয়েছে, মান্যতা পেয়েছে। দেখুন, কন্যাশ্রী এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তা এত ছাত্রী তার উপকার পেল। কন্যাশ্রী বিভিন্ন স্ল্যাব আছে, রূপশ্রী, তারপরে আরো আরো রূপান্তরিত হয়েছে সেগুলো। তো এখন হঠাৎ যদি সেটা কন্যারত্ন বলা হয়, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, কৃতিত্ব এবং কন্যাশ্রী এটা মানুষের মন থেকে মুছে ফেলা যাবে? সবুজ সাথী, সাইকেল, কেন ভেবেছিলেন যে গ্রামে, গ্রামাঞ্চলে, এত দূরে প্রথমে বালিকাদের কথা এবং তারপর বাকিদের, যে যারা যাচ্ছে কত রাস্তা পেরিয়ে হাঁটতে হাঁটতে সব স্কুল যায়, সেই জন্য তাদের সাইকেল। গ্রামে স্কুলের সময় এগুলো দেখার মতো বিষয় ছিল, দলে দলে ছাত্রছাত্রীরা যাচ্ছে। এমনকি তাদের বাবারা, মায়েরা যখন অন্য দলের রাজনৈতিক মিছিল করতেন তৃণমূলের বিরুদ্ধে, তখনও দেখা যেত কন্যাশ্রী সাইকেল নিয়ে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এই কন্যাশ্রী বা সবুজ সাথী সাইকেল নিয়ে করছেন। তো সাইকেল নিয়ে যে এইগুলো করছেন, আমাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলি জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত যে স্কিমগুলি, তো সেগুলিকে তো আজকে আর এই কথাগুলো বলা যাচ্ছে না যে ভাতা, ভিক্ষা। এখন তো সব সরকারকেই এটা একটা মডেল, এটা প্রান্তিক মানুষ, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর রাষ্ট্রের কর্তব্যের মতো এটা একটা মডেল। তাহলে নাম পরিবর্তন, বিজেপি এর আগে কেন্দ্রে আসার পর রাস্তার নাম পরিবর্তন, স্টেশনের নাম পরিবর্তন, সরকারি কাজের নাম পরিবর্তন দেখিয়েছে, তো রাজ্যেও এটা হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলো তার মানে ভালো ছিল, মানুষ উপকার পেয়েছেন, এবং তার নাম বদলে, অর্থাৎ নতুন সরকারের আর নতুন কিছু করার নেই, তারা শুধু নামটা বদলাচ্ছেন, কারণ আসল কাজটা তো মমতা ব্যানার্জি করে দিয়ে গেছেন। এক্ষেত্রে আমি আর একটি বিশেষভাবে একটি স্কিমের কথা বলবো, সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী। বারবার বিজেপি নেতারা বলেছিলেন যে স্বাস্থ্য সাথী নয়, আয়ুষ্মান ভারত চালু করতে হবে। দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করার সময় বলেছেন আয়ুষ্মান ভারত। আমরা বারবার বলেছি স্বাস্থ্য সাথী সবাই পাচ্ছেন, আয়ুষ্মান ভারত সবাই পাবেন না, ক্রাইটেরিয়া আছে। আপনার যদি এটা থাকে পাবেন না, ওটা থাকে পাবেন না, সেটা থাকে পাবেন না। তো এখন তাহলে এই যে আয়ুষ্মান ভারত, এখন দেখা যাচ্ছে কি, এখন সরকার বলছেন আয়ুষ্মান ভারত যারা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 5 লাখ টাকা পর্যন্ত সাহায্য। আমরা বলেছিলাম এটা হতে পারে না, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে হতে পারে না, আপনারা যতই বিধানসভায় লিখিতভাবে দিন। এখন সরকার বলছে না, ত্রাণ তহবিল নয়, 5 লাখ টাকার একটা আলাদা বিমা আমরা করে দেবো। আরে তার তো স্বাস্থ্যসাথী ছিলই, চেঞ্জ করতে গেলেন কেন? আমরা তো গোড়ার থেকে বলেছি স্বাস্থ্যসাথী সবাই পাবেন, আমরা গোড়ার থেকে বলেছি আয়ুষ্মান ভারত সবাই পাবেন না। ভোটের আগে মানুষকে আপনারা মিথ্যা কথা বলেছেন, বিভ্রান্ত করেছেন। আজকে বলছেন আয়ুষ্মান ভারত সবাই পাবে না, তার জন্য আমরা 5 লক্ষ টাকা রাজ্য সরকার একটা আলাদা বিমা করছে। আরে সেটা তো স্বাস্থ্যসাথী ছিলই 5 লক্ষ টাকা পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তো করে দিয়েছিলেন, তাহলে করার দরকার কি ছিল? ফলে আমাদের কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলি করে দিয়েছেন, সেগুলি
আজ প্রমাণিত মানুষের উপকারের জন্যই হয়েছিল। নতুন সরকার সেগুলিতে হাত দিতে গিয়ে, স্বাস্থ্যসাথী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, সেগুলিতে হাত দিতে গিয়ে যারা উপকার পাচ্ছিলেন তার সংখ্যা কমে গেছে, বিভ্রান্তি তৈরি হয়েছে, মানুষ বিড়ম্বনায় পড়ছেন। আর পাশাপাশি নাম বদল করে তারা আগের সরকারের যে মানুষের কাজটা করে গেছেন সেখান থেকে নজর ঘোরাতে চাইছেন। এইভাবে মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কন্যাশ্রী বা বাকি কর্মসূচিগুলিকে মুছে ফেলা সম্ভব হবে না। আমাদের বক্তব্য, এইভাবে কোনো সরকারি কর্মসূচির নাম বদল করা যাবে না। শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষও বলছেন যে তোলাবাজি এত সহজে যাবে না, আমাদের বহু নেতা এর মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ছেন, সতর্ক থাকতে হবে দলকে। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ বলছেন, এর আগে দেখেছি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন। অর্থাৎ একটা সরকার 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট বা তাদের স্থানীয় বা বহু ক্ষেত্রে অনেক বড় নেতার ক্ষেত্রেও এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, একটা দলের রাজ্য সভাপতিকে দলটা 2 মাস হয়েছে সরকারে এসছে, বলতে হচ্ছে যে এইভাবে তোলাবাজি চলবে না। দিলীপ ঘোষকে বলতে হচ্ছে দলের মধ্যে রোগ ঢুকছে। জিতেন্দ্র তিওয়ারিকে বলতে হচ্ছে 15 বছর কি বলছি, 2 মাসে আমরা সবাইকে ছাড়িয়ে গেছি, দুঃখের সঙ্গে বলছি। অর্থাৎ বিজেপি জমানায় তোলাবাজি এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো, একাধিক পাড়ায় পাড়ায় অশান্তি, নিজেদের মধ্যে দখলদারির গোষ্ঠীবাজির মারামারি, এগুলো তো সবাই চোখের উপর দেখতে পাচ্ছেন। আর শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তিওয়ারির মতো নেতাদের কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে, তো দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তিওয়ারির মতো নেতাদের কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসে সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে নাগরিক সংশোধনী আইন সিএএ, যে সমস্ত আবেদনগুলো পড়ে রয়েছে বাংলায়, আগামী 6 মাসের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। 6 মাস কেন, আমরা ইমিডিয়েটলি চাই। এই ধরনের এই সব সমস্যাগুলো যেখানে আছে, এসআইআর, সিএএ, অ্যাডজুডিকেশনের নাম করে বহু লোক এখনো বাদ আছে। তো কেন এখনো বাদ আছে, কেন থাকবে? ট্রাইব্যুনাল এতদিন ধরে কি করছে, এত স্লো কেন? অবিলম্বে যারা প্রকৃত নাগরিক তাদের কোনো রকম অনিশ্চয়তার মধ্যে রাখা যাবে না। যারা প্রকৃত নাগরিক রাখা যাবে না, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করানো যাবে না। সোনালী বিবির মতো বীরভূমের মেয়ে, বাংলার মেয়েদের অপবাদ দিয়ে বাংলাদেশের জেলে পাঠিয়ে রাখার পাপ কাজ করা যাবে না। সোনালী বিবিকে কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার ফেরায়নি, কোর্টে যেতে হয়েছিল, কোর্টের রায় ফেরাতে বাধ্য হয়েছে। অর্থাৎ একটা ধারণা তৈরি করে নেওয়া এরা দেশি নয়, এরা অমুক, এরা তমুক, এই বলে পাঠিয়ে দেয়া, এসব হবে না। মুখ্যমন্ত্রী এই ধরনের বিষয়গুলোর উপর নজর রাখুন এবং এত মানুষের ভবিষ্যৎ কেউ যেন অনিশ্চয়তার মধ্যে না ফেলেন। বলছি, কালকে তসলিমা নাসরিনের একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমন্ত্রিত ছিলেন জয় গোস্বামী। জয় গোস্বামী মঞ্চে উঠতে যাচ্ছেন, দর্শকরা সামনে থেকে একাংশ ব্যাপক চেঁচামেচি করেন, তাতে তিনি মঞ্চে না উঠে সাইড দিয়ে বেরিয়ে যান। দেখুন, তসলিমা নাসরিনের বিষয়টি নিয়ে একটু মন্তব্য করবো না। তসলিমা নাসরিন যখন বাংলা ছেড়ে চলে গেছিলেন তখন আমাদের সরকার ছিল না, তখন বামফ্রন্ট সরকার, সিপিএম এর সরকার। আবার যখন গতকাল এসেছেন দেখেছি তখনও আমাদের সরকার নয়। আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু কাল এই ঘটনাটি দেখেছি আমরা যে মানুষের অধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সভা থেকেই কবি জয় গোস্বামীকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সেটা বাকিরা ভেবে দেখবেন। আরেকটা কথা হচ্ছে যে দক্ষিণ কলকাতায় একটি কাকুলিঘোষ দস্তিদারের একটা মেডিকেল ফাউন্ডেশন, সেখানে শশী পাঁজা সম্ভবত বহুদিন ধরেই উনি ওইটির সঙ্গে যুক্ত।
সম্প্রতি তার ওইখানে যাতায়াত বা ওনাকে দেখাকে কেন্দ্র করে এটা একটা জল্পনা সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় চলছে যে তাহলে শশী পাজা ওখানে কাকলি ঘনিষ্ঠ হচ্ছেন, তাহলে কি নতুন কিছু ইঙ্গিত? আমি এটা নিয়ে বলতে পারবো না, কারণ বিধানসভা নির্বাচনের পর থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন দলীয় নেত্রী ঘন ঘন সাংবাদিক বৈঠকে আমার অন্যতম সঙ্গী শশী পাজাকে তারপর থেকে সেভাবে কর্মীরাও দেখতে পাননি, আমরাও দেখতে পাইনি। শশী পাজার বাড়ি যখন বিজেপি হামলা করেছিল ভোটের আগে, তারপরে যখন সেই কর্মীদের একের পর এক অ্যারেস্ট করা হয়েছে, তখন থানায় বা কোর্টের কোনো সাহায্যে আমরা শশী পাজাকে দেখতে পাইনি। আমি নিজেও ফোন করেছি, যোগাযোগ করেছি, কলকাতার বাইরে ছিলেন, বলেছিলেন ফিরে এসে যোগাযোগ করবেন, ঘটনাচক্রে যোগাযোগ হয়নি। এখন উনি কার কাছে যাবেন, কার সঙ্গে তার যোগাযোগ ছিল, কোনটা চিকিৎসক হিসেবে, কোনটা তৃণমূল হিসেবে, কোনটা ভালো তৃণমূল হিসেবে, কোনটা খারাপ তৃণমূল হিসেবে, বুঝবো কি করে? বলছি এই যে জঙ্গি ধরা পড়েছে, তারপরে যে সামনে আসছে বিভিন্ন তথ্য, এদের নাকি মোটিভই ছিল যে পুলিশকে হত্যা করার, তার জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী টার্গেট, এদের বিভিন্ন নামও সামনে আসছে। বলতে পারবো না, এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই জঙ্গি ধরা পড়া, তাদের তদন্তের মধ্যে দিয়ে যে তাদের কি কি লক্ষ্য এগুলো বেরিয়ে আসা, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে, বিপজ্জনক বিষয়, স্পর্শকাতর বিষয়। একটা যেন নিরপেক্ষ তদন্ত, ঠিকঠাকভাবে তাকে কিভাবে এই দেশে ঢুকলো, বা এদেশের লোক যদি হয়ে থাকে কিভাবে কনভিন্সড হলো, কিভাবে একাধিক রাজ্যে এরা মুভমেন্ট করে, এগুলো কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের বিষয়। খুব দায়িত্বের সঙ্গে বিষয়গুলো দেখা উচিত। যদি ক্রস বর্ডার টেরোরিজম হয় তাহলে কিভাবে তারা ঢুকছে, আবার যদি ভেতর থেকে তারা কোনো রকম কোনো কারণে এই সব দিকে প্রভাবিত হয়ে থাকে, তাহলে তাদের কারা প্রভাবিত করছে, কোন পথে প্রভাবিত করছে, তারা কিভাবে মুভমেন্ট হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সংসদে স্টেটমেন্টে বলেছিলেন অন্তত 14টা স্টেট আছে যেখানে এই ধরনের আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত নজরে পড়ছে। ফলে এগুলো সবটাই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, অত্যন্ত দায়িত্বের সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করা উচিত। যন্তর মন্তরে নাকি প্রাণঘাতী হামলা চালানোর ছক কষেছিল এই জঙ্গি নেটওয়ার্কটা, এবং সুইসাইড বোম্বার ব্যবহার করে। দেখুন, এখন এগুলো বলছে, আমরা নিশ্চয়ই সেগুলো শুনছি। অত্যন্ত বিপজ্জনক বিষয়, এগুলো স্পর্শকাতর বিষয়। আমরা তো বারবার ওই জন্য বলছি যে এটা তো আমাদের সুরক্ষার বিষয়, দেশের সুরক্ষার বিষয়, প্রতিটি নাগরিকের সুরক্ষার বিষয়। তাহলে এই জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে, তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে, কিভাবে করছে তারা, সেটা তো দেখতে হবে। আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তো তাদের এটা জুরিসডিকশন, তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে, এটা তো তাদের কাজ, তাদের দেখতে হবে সেগুলো। এসটিএফ এর আগেই বলেছিল যে শুভেন্দু অধিকারী আর উমেশ রায়কে টার্গেট করা হয়েছিল। এবার জানা যাচ্ছে যে শুধু রাজ্য কেন, কেন্দ্রেরও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে টার্গেট করেছিল। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ আমাদের দেশের জওয়ানদের জীবন এবং সাধারণ মানুষের জীবন। আমি কোনো বড় রাজনৈতিক পদে বা প্রশাসনিক পদে আছি বলে আমি ভিআইপি, আর পহেলগাঁওতে সাধারণ মানুষ, পর্যটকদের উপর এলাপাতাড়ি গুলি চললে তাদের নিরাপত্তাটা গৌণ, পুলওয়ামায় এতজন জওয়ান মারা গেলে তাদের নিরাপত্তা গৌণ, বিষয়টা আমরা ওইভাবে দেখি না। আমরা মুখ্যমন্ত্রীর জন্য যদি উদ্বিগ্ন হই, তাহলে আমরা পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য উদ্বিগ্ন, আমরা আমাদের ঘরের ছেলে যারা পুলিশ বা জওয়ান হিসেবে কাজ করছে তাদের জন্য উদ্বিগ্ন, সাধারণ মানুষ তাদের জন্য আমরা উদ্বিগ্ন। ফলে জঙ্গি দমনটা শুধুমাত্র একটা খবর যে ভিভিআইপিদের টার্গেট করেছে না। যখন পহেলগাঁওতে ডেড বডিগুলো পড়েছিল তখন আপনার খারাপ লাগেনি? তাদের আত্মীয় স্বজন নেই, তাদের প্রাণটা প্রাণ নয়। ফলে জঙ্গি সমস্যাটা শুধু ভিভিআইপি অ্যাঙ্গেল থেকে দেখা, এবং জঙ্গিদের গুরুত্ব বোঝাতে কত বড় বড় ভিভিআইপিরা টার্গেট ছিল সেই তালিকা দেওয়াটা কোনো কাজের কথা নয়। পুলওয়ামার জওয়ানরাও প্রাণ দিয়েছেন, পহেলগাঁওয়ের এরাও প্রাণ দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তেই এই ঘটনাগুলো ঘটছে। ফলে জঙ্গি সমস্যাটাকে জঙ্গিদের মতো করেই
গুরুত্ব দিয়ে এটার সমাধান করা দরকার। বলছি যে টুলু মন্ডলের ব্যবসা যে টাকা পয়সা সামনে আসছে, এখন জানা যাচ্ছে তার নাকি ট্রেড লাইসেন্সও ছিল না, ট্রেড লাইসেন্স ছাড়াই বহু ব্যবসা করতে। মোহাম্মদ বাজার পঞ্চায়েতকে চিঠি দিয়েছে মোহাম্মদ বাজার থানা এই সম্পর্কে। দেখুন, এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, এরাও প্রাণ দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তেই এই ঘটনাগুলো ঘটছে। ফলে জঙ্গি সমস্যাটাকে জঙ্গিদের মতো করেই গুরুত্ব দিয়ে এটার সমাধান করা দরকার। বলছি যে টুলু মন্ডলের ব্যবসা যে টাকা পয়সা সামনে আসছে, এখন জানা যাচ্ছে তার নাকি ট্রেড লাইসেন্সও ছিল না, ট্রেড লাইসেন্স ছাড়াই বহু ব্যবসা করতে। মোহাম্মদ বাজার পঞ্চায়েতকে চিঠি দিয়েছে মোহাম্মদ বাজার থানা এই সম্পর্কে। দেখুন, এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা দু চারটে লোকের দোষ হতে পারে না, সেখানে একাধিক দলের একাধিক বড় বড় সব নেতা, তাদের চোখের সামনে সমস্ত কিছু হয়েছে। ফলে তদন্তটা যখন হবে তখন সেখানকার অনেক প্রভাবশালীকে নজরে রেখেই তদন্তটা হওয়া উচিত। বলছি, এমনও বলা হচ্ছে যে বীরভূমে কয়েকজনের বাড়িতে নাকি 250 কোটি টাকা মানে নগদ লুকানো রয়েছে। এটা আপনার মানে এটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে না, একজন সাংবাদিক হিসেবে তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, এইটাকে কিভাবে বা দেখেন? আমাকে যদি এই প্রশ্ন করা হয় যে আমি সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা, তাহলে তো বীরভূম জেলায় নামকরা সাংবাদিকও ছিলেন যিনি এখন মন্ত্রী। তো তাহলে তারা জানতে পারলেন না? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সাংবাদিক হিসেবে বলুন যে টুলু মণ্ডল এত বড় হয়ে গেল কি করে, তাহলে বীরভূম জেলায় তো একজন নামকরা সাংবাদিকও ছিলেন, প্রথম সারির সাংবাদিক ছিলেন, যিনি বিজেপিতে জয়েন করে এখন মন্ত্রী। তা তিনি টের পেলেন না তার ঘরের পাশে এত বড় বড় সব বেআইনি কাণ্ড ঘটছে, সাম্রাজ্য হচ্ছে, আর সাংবাদিক হিসেবে আমি উত্তর দেবো? আচ্ছা, বল এবার। মন্ডল সর্বোচ্চ, হ্যাঁ, আমি কলকাতায় বসে বলবো, আর সিউড়ির সাংবাদিক জানবে না। তৃণমূল জেলার কিন্তু সর্বোচ্চ ভুল কোর্টে খেলা হয়ে গেছে, ভুল কোর্টে খেলা হয়ে গেছে। এই কোয়েশ্চেনটা আমার জন্য ঠিক হয়নি, বাউন্সারে হুক হয়ে গেছে এটা। আচ্ছা, সর্বোচ্চ আয়করদাতা ছিলেন তৃণমূল কে? জেলার সর্বোচ্চ। তাহলে তো ইনকাম ট্যাক্সের উচিত ছিল ওনার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া। তাহলে আর বেআইনি বলছেন কেন? এখন তদন্তগুলো হয়নি। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে, তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? আচ্ছা, অগ্নিমিত্র পাল বলছেন যে এই বাড়ি তৈরি করছেন প্রমোটাররা, রাস্তায় সব বালি স্টোন চিপ ফেলে রেখে দিচ্ছেন, মানে কড়া ব্যবস্থা না হবে। নিন, পালিশ যে বাড়িটা তৈরি হবে তার ছাদে রেখে দিন। একটা বাড়ি তৈরি হবে, সেখানে স্টোন চিপস বালি যদি রাখবে, তো আইন মতো যেখানে রাখা সেখানে ব্যবস্থা করে দিন। এবার এটা তো ঘটনা, সরু রাস্তায় তো লোকের অসুবিধা হয়, যান চলাচলের অসুবিধা হয়, ফুটপাতে মানুষ যেতে পারেন না। আবার এটা বাস্তব সমস্যা, একটা লোক বাড়ি তৈরি করছে, বাড়ির একটা ইনিশিয়াল স্টেজের যে জায়গাটা, তো সেই সময়টা তো সামনে একটু বালি না ফেলে তারা ওটা তৈরি করবেই বা কি করে? অসুবিধা হচ্ছে ঠিক, আবার সেটা একটা বিজ্ঞানসম্মতভাবে বহু মানে বিদেশের ক্ষেত্রে বহু ক্ষেত্রে একটা সিস্টেমে এনে এগুলো করা হয়। এখন আমাদের এখানে সেই সিস্টেমগুলো পুরোদস্তুর চালু হয়নি। অগ্নিমিত্রা পাল যদি উদ্যোগ নেন, সে তাদের ব্যাপার। আচ্ছা, স্বাস্থ্য দপ্তরের গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলো অন্য রাজ্যে রক্ত পাচার বা রক্ত বিক্রি বিনা অনুমতিতে করার ফলে কোটি কোটি টাকা এইভাবে তারা কামিয়েছে। এখন স্বাস্থ্য দপ্তর একটা কড়া পদক্ষেপ নিয়েছে এবং বলছে যে কোনোভাবেই সরকারের থেকে প্রায়র পারমিশন ছাড়া এই কাজ করা যাবে না, তা সে সরকারি ব্লাড ব্যাংক হোক কি বেসরকারি। দেখুন, রক্ত নিয়ে যারা ব্যবসা করেছে তাদের বিরুদ্ধে যে সরকার, যে দলের সরকার যখন হোক, যে কড়া পদক্ষেপ নেবে পূর্ণ সমর্থন। মানুষ রক্ত দিচ্ছেন, অনেকে স্বেচ্ছায় রক্তদান করছেন, স্বেচ্ছায় রক্তদানের বহু শিবিরও করছেন। তো সেখান থেকে রক্ত নিয়ে যদি কোনো ব্লাড ব্যাংক যারা ওটা অন্যায়ভাবে ব্যবসা করে, আমরা রক্ত দিই কেন? স্বেচ্ছায় রক্তদান, আমিও বহুবার রক্ত দিই। কেন দিই? কারণ একটা কার্ড থাকলে বা একটা কোনো সিস্টেম থাকলে সেটা আর একজনের কাজে লাগতে পারে। তো তার বদলে যদি, এ তো কোনো ব্লাড ব্যাংকের অধিকার নেই যে আমি বা আমার মতো যারা রক্তদাতা আছেন তারা কেউ রক্ত দিলাম,
এবং সেই রক্তটা আমরা দিচ্ছি একটা সদিচ্ছা নিয়ে, কিন্তু সেই রক্তটা নিয়ে তারা বাইরে বিক্রি করছে, কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। শুধুমাত্র নিষেধ ফিষেধ নয়, এগুলো একদম ক্রিমিনাল অফেন্স। একেবারে এটার সঙ্গে যতগুলো ধারা, এটা এক ধরনের প্রতারণা। যে স্বেচ্ছায় রক্তদাতা, তিনি যে রক্তটা দিচ্ছেন একটা সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, সেটা যদি তার রক্ত নিয়ে বাইরে বিক্রি করে ব্যবসা হয়, এখানে অনেকগুলো ধারা যোগ করা যায়। এদের বিরুদ্ধে আইনত একেবারে ফৌজদারি মামলাও করা উচিত। হ্যাঁ, হিন্দি हिंदी से हिंदी में पूछो, হিন্দিতে বলবো কি হচ্ছে तो हिंदी में ही बोलो ना, पहले हिंदी में पूछो। चल चल चल, हिंदी क्या है? बंगाल में सीए का जो एप्लीकेशन है, देखिए अभी जो सिटीजनशिप के ऊपर ये कभी SIR कभी CA ये सब है, तो अब देखिए अभी वो जो ट्राइब्यूनल है इतना स्लो क्यों है, ये एडजुडिकेशन क्या कर रहे हैं? तो पूरा जो लिस्ट से जो लोग बात हो गया था उसका तो इंक्लूजन का जो राइट्स है, जिसका राइट है, जो जेन्युइन सिटीजन है, उनको तो यहाँ पर वापस लाना चाहिए लिस्ट में। इतना स्लो क्यों हो रहा है? भाजपा इसको सिर्फ एक इलेक्शन नैरेटिव जैसा यूज कर रहा है, लेकिन हमारा डिमांड है तुरंत इसका फैसला करना चाहिए। सीएम ने बोला 6 महीने के अंदर कर देंगे। अरे ये तो 6 महीना क्यों, 2 महीना क्यों नहीं, क्यों इतना दिन तक ये स्लो जा रहा है? ये इसके पीछे भाजपा का क्या मोटिव है, क्या नैरेटिव है, क्या वहां पर हो रहा है, वो भी तो जानना पड़ेगा। थैंक यू। থ্যাংক ইউ। আপনাদের একজন কর্মীকে নাকি মারধর করা হয়েছে, মেডিকেলে ভর্তি, কি হয়েছে একটু বলবেন? না, সেটা আমি যাবো এক্ষুনি। আমি এক্ষুনি খবর পেয়েছি যে আমাদের 36 নম্বর ওয়ার্ডে আলাম আনসারি আমাদের এক কর্মী, তার উপর বড়সড় আঘাত হয়েছে, একটা রক্তারক্তি কাণ্ড ঘটেছে। আমি সবে জেনেছি, খুব বিস্তারিত মানে এক্ষুনি আপনাদের এখানে বসার সময়ই সবাই ফোনটি এসছে, ফলে আমি এক্ষুনি মেডিকেল কলেজে যাব, তাকে দেখতে এমার্জেন্সিতে নিয়ে গেছে। যে একটা প্রশ্ন, বীরভূমের টুলু মণ্ডল শুধু পাথর বালিতেই সীমাবদ্ধ ছিল এমনটা নয়, পথশ্রী প্রকল্পের আওতায় বীরভূমের বিভিন্ন রাস্তা তৈরির ঠিকানা কি রাজনৈতিক অনুগ্রহে পেয়েছিল। রোড কিং নামে একটা সংস্থা। দেখুন, এগুলো সব আইনি বিষয়। এক একটা লোক সে নানা ব্যবসা থাকে, এবার তার মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, যখন কোনো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে তখন এগুলো সমস্ত হয়। যদি এর মধ্যে বেআইনি থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, কেউ তো তাকে তখন ডিফেন্ড করতে যাচ্ছে না। এই দুর্গাপুর, বর্ধমান এমনকি পূর্ব মেদিনীপুর পর্যন্ত রাস্তা তৈরির ঠিকা পেয়েছিল। মাল্টিন্যাশনাল হওয়ার ইচ্ছা ছিল, তো অনেক দূরে, আরেকটু দূর, তার কিছুদিন বাদে অন্য রাজ্য, তারপরে অন্য দেশ। একটা লোকের উচ্চাসা থাকতে পারে, কিন্তু সে বৈধ করছে না অবৈধ করছে, তার কোম্পানিটা বৈধভাবে করছে না অবৈধভাবে করছে, এটা দেখার দায়িত্ব প্রশাসনের। ফলে এটা নিয়ে কোনো মানে যদি অন্যায় করে থাকে 100% তার বিরুদ্ধে যা ইচ্ছা ব্যবস্থা হোক, কিন্তু আগে সেগুলো একটু দেখে নিয়ে। যদি একজন ব্যবসা করার জন্য করে থাকে, সেখানেও তো বেশ কিছু লোক এমপ্লয়মেন্ট, আপনি দেখুন এত কিছু করতে করতে দেখবেন আলটিমেটলি টুলু মণ্ডল হয়তো সব বেআইনি করেছে, তার জেল লেখা উচিত, জরিমানা হওয়া উচিত, কিন্তু হয় কি জানেন, এই সময় দেখবেন ওর যে সব সংস্থাগুলো ছিল সেখানে যে কর্মীরা কাজ করতো, সেই লোকগুলো কিন্তু বিনা দোষে সেই লোকগুলো চাকরি করতে হয়তো সেইগুলো কিন্তু চাকরিহারা হয়ে গেছে। ফলে এগুলো নিয়ে একটা পৈশাচিক হৈ হৈ করার আগে বহু মানুষের চোখ আর পেটের দিকে একটু খেয়াল রাখবেন।